নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে তিনটে বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে, আমি বহুদিন ধরেই শুনছি ওখানে শেখ হাসিনার ব্যাপারে নানান রকম কথা হচ্ছে। আমার কাছেও অনেক রকম প্রশ্ন আসছে, বিভিন্ন রকমের প্রশ্ন। আমি দু একটা আপনাদের দেখাবো কি ধরনের প্রশ্ন। 2 নম্বর হচ্ছে গিয়ে আপনাদের ঐকমত্য কমিশন। আর 3 নম্বর হচ্ছে, প্রথম হচ্ছে শেখ হাসিনার স্বাস্থ্য, 2 হচ্ছে ঐকমত্য কমিশন, এবং 3 নম্বর আমার কিছু নিজস্ব বক্তব্য। আশা করি এই তিনটে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো করি। আপনারা নানান কথা লেখেন, সুখ দুঃখের কথা লেখেন, আমিও না আমার নানান সুখ দুঃখের কথা বলি আপনাদের। তো যদি ভিডিওটা পুরো দেখেন তাহলে পরে আমার কষ্টটা সার্থক হবে, এই আর কি। এই আমার অনুরোধ রইল, কারণ আমার কথা যেটা সেটা আপনাদের জন্য, আমার জন্য নয়। ভিডিও তাহলে শুরু করি। এক হচ্ছে, শেখ হাসিনা কেমন আছেন। একজন আমাকে লিখে পাঠিয়েছেন, আমি আপনাদের পড়ে শোনাই। খৈরুল হাসান রুবেল, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না। খৈরুল হাসান রুবেল, তিনি লিখছেন, পড়তে পাচ্ছেন কিনা আমি বলতে পারবো না। তিনি লিখছেন, শেখ হাসিনার মৃত্যু নিয়ে এখানে নানান কথা চলছে, একটা ভিডিও বানান। আরো এরকম বহু আছে, খুঁজতে খুঁজতে আমার সময় চলে যাবে, আপনাদেরও বেকার সময় নষ্ট হবে। এখন শেখ হাসিনার মৃত্যু নিয়ে খবর যখন আমি জোগাড় যখন করার চেষ্টা করি, তখন 3টে বিষয় আমার সামনে আসে। এক হচ্ছে শেখ হাসিনার শরীর কেমন, 2 হচ্ছে তিনি কতটা সুস্থ আছেন, এবং তিনি যে ভাষণ টাষণগুলো দিচ্ছেন সেগুলো কি এআই জেনারেটেড, এটা নিয়েও নানান কথা হচ্ছে। যা খবর আমি পেলাম, শেখ হাসিনা যেখানে আছেন হিন্ডান এয়ারবেস, এখনো উনি আছেন। আপনারা যতই বলুন এখানে ওখানে ঘুরে বেড়ান, আমি বরাবরই বলি উনি হিন্ডান এয়ারবেসই আছেন। এবং সেখানে তার জন্য 4 জন ফিমেল নার্স আছে, একজন আরএমও আছেন, রেসিডেন্ট মেডিকেল অফিসার, যিনি সেনাবাহিনীর, এবং 4 জন নার্স আছেন। তার মধ্যে একটি বাঙালি মেয়ে আছে, এবং 6 জন অ্যাটেন্ডেন্ট আছেন। এখন এই খোঁজ নিতে গিয়ে জানলাম, আরএমওর নাম আমি জানি না, খোঁজ নিতে গিয়ে জানলাম যে ওখানে যে 4টি মেয়ে আছে নার্স, তাদের মধ্যে একজন হচ্ছে বাঙালি, তার নাম হচ্ছে চিরশ্রী মুখোপাধ্যায়। এই চিরশ্রী মুখোপাধ্যায়কে নিয়ে আপনাদের একটা ছোট ঘটনা বলি, এটা সবটাই আমার শোনা। ওখানে একটা আপনার প্রত্যেকটা এয়ারবেস, কেন প্রত্যেকটা আমাদের যত হেডকোয়ার্টার রয়েছে সেখানে সব জায়গায় একটা করে ডিফেন্স ক্যান্টিন থাকে। সেখানে ডিফেন্সের সব কর্মীদের মালপত্র সুবিধে পয়সা পাওয়া যায়, আর কি কম পয়সায় পাওয়া যায়। যেটুকু মেটেরিয়াল কস্ট, কোম্পানি সেই মেটেরিয়াল কস্টটুকু শুধু নেয়। ধরুন বাজারে যে জিনিসটা আমরা 100 টাকায় কিনছি, ওরা 50-60% অফ পায়, 40% দামে তারা নিয়ে যায়। ওখানে বিভিন্ন ধরনের আইসক্রিম পাওয়া যায়, আমুল। তো একদিন মেয়েটি, এটা বেশ কয়েকদিন আগের ঘটনা, একটি মেয়েটি ওই চিরশ্রী মুখোপাধ্যায়, সে বসে বসে একটা চকোবার খাচ্ছিল বাইরের দিকে বসে বাগানে। তো এরা 24 আওয়ার্সের ডিউটি থাকে, বাই রোটেশন, 8 ঘন্টা করে। তো উনি হাঁটতে বেরিয়ে উনি দেখেছেন, কি খাচ্ছ? মেয়েটি বলেছে, আমি চকোবার খাচ্ছি। বলে, চকোবার খেতে কেমন? শুনেছি নেই খুব ভালো, 2-1 বার আমি টেস্ট করেছি, তা আমার জন্য একটা এনে দাও তো। সে নার্স তো একটু বিপদে পড়েছে, ডাক্তারের বারণ।
চকোবার এনে দিলে সে তো ঝাড় খাবে। তা শেখ হাসিনা ঝুলোঝুলিতে সে একটা চকোবার এনে দিয়েছে। তারপর থেকে মাঝে মাঝে শেখ হাসিনা লুকিয়ে চুরিয়ে চিরশ্রী মুখোপাধ্যায়কে দিয়ে চকোবার আনিয়ে খান। এবার একদিন উনি চকোবার খাচ্ছেন, সে আরএমও তিনিও চলে এসছেন। এসে তিনি বলছেন যে আপনার শরীরের এই অবস্থা, মাঝে আপনি জ্বর থেকে উঠলেন, আপনি আবার চকোবার খাচ্ছেন, ইট ইজ নট গুড ফর ইয়োর হেলথ। শেখ হাসিনা তিনি নিজের মনে চকোবার খেয়ে যাচ্ছেন, কোনো শুনছেন না। খাওয়া টাওয়া শেষ করে তারপর তাকিয়ে বললেন যে আই হ্যাভ এক্সট্রিমলি ফিট এক্সেপ্ট মাই ইয়ার প্রবলেম। ওনার কানে কি একটা সমস্যা আছে শুনেছি, ওইটা ছাড়া আমার আর কোনো রকম সমস্যা নেই। তারপর যথারীতি কে এনে দিয়েছে উনিও নাম বলবেন না, চিরশ্রী সে তো গা ঢাকা দিয়েছে, সে তো আর নেই, যখনই দেখা যে ডাক্তারবাবুকে ধরা পড়ে গেছে। তো এই হচ্ছে শেখ হাসিনার শারীরিক অবস্থা। এবার বুঝে নিন তিনি কেমন আছেন। তা এই যে শেখ রুবেল যিনি আমায় জানতে চেয়েছেন বা অন্যান্য যারা জানতে চেয়েছেন যে শেখ হাসিনার শরীর কেমন আছে একটু আমাদেরকে জানান, তাদেরকে আমি বলি যে শেখ হাসিনা বেশ সুস্থ আছেন এবং তার কোনো রকম সমস্যা নেই। তিনি যে মিটিংগুলো করছেন, যে ইন্টারভিউগুলো দিচ্ছেন, সেগুলো তিনি নিজেই দিচ্ছেন, কোনো এআই জেনারেটেড নয়। যদিও ভারত সরকার তাকে বলেছেন আপনি ভিডিও কনফারেন্স করতে পারেন, উনি বলেছেন না আমি এখন ভিডিও কনফারেন্স করব না, আমি দেশে গিয়ে আমার মানে এর সঙ্গে সমর্থকদের সঙ্গে দেশবাসীর সঙ্গে আমি সরাসরি কথা বলবো। সেটা ওনার ইচ্ছে, ভারতবর্ষ আর তাকে এ করেনি, জোরজার করেনি। সুতরাং শেখ হাসিনা কেমন আছেন সেটা সম্পর্কে আপনারা একটা ধারণা পেয়ে গেলেন। এবার আসি যে ঐকমত্য কমিশন। এখন ঐকমত্য কমিশন নিয়ে এখন বিএনপি খুব ক্ষেপে গেছে। বিএনপি এখন মির্জা ফখরুল তার এখন মোহভঙ্গ হয়েছে। বহুদিন আগে আপনারা মনে আছে কিনা জানি না, আমি বলেছিলাম যে বিএনপি যদি ওই সময়তে তার স্ট্যান্ড বজায় রাখতো, যে সময়তে ওই রাষ্ট্রপতিকে অপসারণের ব্যাপার উঠেছিল, ঘটনাটা যখন হয়েছিল, সেই সময় যখন অপোজ করেছিল বিএনপি, সেই সময় সেই যে জায়গাটা ধরে রাখতো, তাহলে বিএনপির আজকে এই অবস্থা হতো না। বিএনপি এই যে মাথা নিচু করে সমস্ত মেনে নেওয়ার যে রাজনীতি করেছে, তাতে বিএনপির সর্বনাশটা হয়েছে। এখন আর বলে কিছু হবে না যে উনি আমাদের সঙ্গে বেইমানি করেছেন, অমুক করে তমুক করেছেন। কারণ ডক্টর ইউনূসকে যদি আমরা এত দূর থেকে চিনতে পেরে থাকি, তাহলে আপনারা দেশের লোক, আপনারা ভুল করলেন, সেটা তো হচ্ছে আপনাদের দোষ, মানে অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই। এখন ওনার মানে লক্ষ্য একটাই, সেটা হচ্ছে এই নাটকবাজি যেটা হলো, লক্ষ লক্ষ টাকা খরচা করে এত লোকজন গাড়ি ফাড়ি দিয়ে টাটকবাজি করা হলো, সেগুলো তো বেকার, রাষ্ট্রের পয়সা গেল। লক্ষ্য একটাই, সেটা হচ্ছে জামাত এবং এনসিপিকে কি করে ক্ষমতায় বসানো যায়, এটা হচ্ছে লক্ষ্য ওনার। তা সেই লক্ষ্য পূরণেই উনি তার কাজ করছেন। এখন বলা হচ্ছে যে ওই যা খসড়া হয়েছে ওইটি শপথ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ অথবা না যা লিখবে। তাহলে পরে এখন প্রশ্ন উঠছে, তাহলে পরে আমাদের ডেকে ঢুকে এত সলা পরামর্শ করে লাভটা কি হলো? সেটা লাভ ক্ষতি তো আপনারা জানেন, জেনেই তো আপনারা সমর্থন করেছেন। প্রথম দিন থেকে যদি আপনারা সমর্থন যদি না করতেন, আপনাদের মানে নীতিতে যদি টিকে থাকতেন, তাহলে আজকে আপনাদের এই অবস্থা দেখতে হতো না। এবারে আসি যে অনেকে আবার লিখছেন 10 দিন তো কেটে গেল, কিছু তো হলো না। আচ্ছা, ভারত তো 10 দিন টাইম, উনি 7 দিন টাইম দিয়েছিল,
ওয়াকারুজ্জামান 10 দিন টাইম চেয়েছিলেন, গতকালকে 10 দিন হয়ে গিয়েছে। ভারত কি কখনো বলেছিল যে 11 দিনের দিনেই মারবো? যুদ্ধ একটা পরিকল্পনা করে হয়, যুদ্ধ একটা পরিকল্পনা করে হয়, তার আগু পিছু অনেক কিছু হিসেব নিকেশ হয়। আপনাদের আমি একটা ভিডিওতে বলেছিলাম আমাদের এখানে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হচ্ছে, 2 তারিখ থেকে একেবারে বাস্তবিক মাঠ স্তরে কাজ হবে। এই মাঠ স্তরে যখন কাজটা হবে না, সেই সময় দেখবেন একটা ব্যাপক গন্ডগোলের সম্ভাবনা থাকবে, যেটা আমি বলেছিলাম। এই গন্ডগোলটা সেই ভিডিওটা কেউ দেখেনি, দেখলে পরে আপনারা বুঝতে পারতেন যে কি হচ্ছে, কি হতে পারে। সেই ভিডিওটা কিন্তু 15,000 না 20,000 দর্শক দেখেছে, আর কেউ দেখেনি। ভিডিওটার মধ্যে পশ্চিমবঙ্গের কি আছে না আছে পরে আমাদের কি আছে, কিন্তু এই ভিডিওটার মধ্যে বাংলাদেশ সংক্রান্ত খবরই রয়েছে। সেই ভিডিওটা আপনারা দেখেননি। আপনারা কেবল তখনই বলেছিলেন 10 দিন নয় কেন, 10 দিনের পরে হবে কেন, সেই ভিডিওটাই বলে দিয়েছিলেন। আপনারা যদি না দেখেন আমায় কাঠগড়ায় দাঁড় করান কেন? ভিডিও তো আপনারা দেখবেন না। আপনারা 2 লাইন দেখলেন, 4 মিনিট দেখলেন, দেখ কি বলছে, এবারে আপনারা অফ করে দিয়ে অন্য জায়গায় চলে গেলেন। তো তাহলে হবে না, তো পুরোটা তো দেখতে হবে, শুনতে হবে, তারপরে আপনি আমাকে বলুন। আমি তো করে দিয়েছি আগে, সেটা গিয়ে আবার দেখে নিন। 4 দিন আগেই করেছি, পশ্চিমবঙ্গ অশান্ত হতে পারে, দেখে নিন। তো যাই হোক, এখন 11 দিনের দিন করবে এ কথা তো ভারত বলেনি। তবে আমি ওই যেটা গতকালকে বললাম, হ্যাপি দিওয়ালি তো হবেই। আমি ডেট বলতে পারবো না আপনাদের, আমি সময় বলতে পারবো না, কিন্তু হ্যাপি দিওয়ালি হবে। আর পাকিস্তানে সবার আগে হবে, এটাও আমি আপনাদের বলে রাখছি, মিলিয়ে নেবেন। পাকিস্তান এত ভয় পেয়েছে, আকাশে জেট ওড়াচ্ছে। খবর পেলাম, আপনাদের পরামর্শ দিয়েছে, আপনাদের কালকে একটা জেট নাকি আপনাদের আকাশে 0.5 ঘন্টা চক্কর বেড়েছে। 0.5 ঘন্টার বেশি চক্কর মারার ক্ষমতা নেই, কারণ তেল নেই তো। সরকারের তো তেল ফুরিয়ে গেছে, সরকারের সব তেল তো ইউনূস তো পকেটে ভরে নিয়েছে, নিজের পকেটে সরকারের তেল ভরে নিয়েছে, না অর্থ সমস্ত গেছে। ব্যাংকিং ব্যবস্থা যে কোনো দিন ধসে যাবে, এমন অবস্থা। ভারতবর্ষ থেকে খাদ্য পাঠানোর ব্যবস্থা থাকলেও ভারতবর্ষকে টাকা দিতে পারবে না, আর টাকা না দিলে ভারতবর্ষ খাবার পাঠাবে না। কারণ সেই রকম বন্ধুত্ব আপনারা রাখেননি যে ভারতবর্ষ আপনাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখবে, সেই বন্ধুত্ব আপনারা রাখেননি। ব্যবসায়িক সম্পর্ক যদি থাকে, ব্যবসায়িক সম্পর্ক হবে। তো কথা হচ্ছে কবে যুদ্ধ হবে। দেখুন, সেই টাইম আমার সাধ্য নয়, এটা আমি বলতে পারবো না কবে হবে যুদ্ধ। তবে যুদ্ধ হবে এটা নিশ্চিত, এবং আপনারা হতাশ হবেন না। আপনারা যারা এই সমস্ত হতাশার কথা বলেন না, তাদেরকে আমি একটাই কথা বলবো, যে আপনারা অপেক্ষা করুন। এতদিন অপেক্ষা করেছেন, দেখছেন এখন পরিস্থিতি সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে লোকে কথা বলতে ভয় পেত, এখন লোকে আপনাদের দেশের লোক প্রশ্ন করতে শুরু করেছে সরকারকে। ইউনূস সরকার জবাব দিতে পারছে না, ইউনূস সব জায়গায় মুখ চুপ করে থাকে। এখন এই আসিফ নজরুল প্রফেসর, সেও চুপ করে থাকে। এই যে এনসিপির যে এই কচি কাঁচাগুলো যেগুলো ছিল, কচি সংসদ, তারাও কিন্তু চুপ, কেউ কোনো কথা বলছে না, কারণ বুঝতে পারছে সময়টা খারাপ আসছে। এবার আমি আপনাদের একটা জিনিস দেখাই, খবরটা বড় হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে দেখুন। এটা হচ্ছে বাংলাদেশ প্ল্যানিং টু অ্যাটাক ইন্ডিয়া, ভারত কি সেনা কো খোলা চ্যালেঞ্জ। এই দেখুন, এই খবরটা যদি আপনারা জানতে চান, তাহলে পরে আপনারা এই কফি উইথ সুমিত আপনি টাইপ করুন। উনি বলেছেন, আমি কিছু বলবো না, আপনাদের বাংলাদেশ থেকে কি করে করবে, অ্যাটাক করবে, সে প্ল্যান যে করছে সেটা কিন্তু উনি বলেছেন। আমি এ নিয়ে কোনো কথা বলিনি, আমি এ নিয়ে কোনো কথাও বলবো না। শুধু এটুকু বলে রাখি,
যে ভারতবর্ষ গোয়েন্দা বাহিনী পুরো খবর পেয়ে গেছে যে কোথা থেকে আনসারুল্লাহ এই বাংলা তারা একটা প্ল্যানিং করছে। এবং আগেও আপনাদের বলেছিলাম আমি যে ভারতবর্ষ চাইছে ভারতবর্ষের ভেতরে একটা গন্ডগোল হোক, একবার একটা কিছু করুক, তাহলে পৃথিবীর সামনে বলতে পারবে আমাকে আঘাত করা হয়েছে, আমার প্রত্যুত্তর দেওয়ার ক্ষমতা রয়েছে। পাকিস্তানের বেলা যেটা হয়েছিল বাংলাদেশের ব্যাপারে সেটা হবে। এবার ডক্টর ইউনূস তিনি লন্ডন করতে চেয়েছেন, সেটা এখন লন্ডনটা এখন কঙ্গো হবে না সিরিয়া হবে না লেবানন হবে না এ হবে অন্য কিছু হবে, একটা এশিয়ান কান্ট্রি কি বলে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিগুলোর মতো অবস্থা হবে, সেটা ডক্টর ইউনূস বুঝবেন। আচ্ছা, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তা আজকে আমি আমার কথা আর বলবো না। আমি অন্য কোনো একদিন ভিডিওতে আমার কথা আমি বলবো, যেদিনকে আপনারা একটুখানি মন দিয়ে আমার কথাটা শুনবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।